বুধবার ভোর তখন ৫টা বাজে। মায়া দ্রুত তার ব্যাগ নিয়ে নিচে নেমে আসে। আজ তারা যাচ্ছে রাঙামাটির খাগড়াছড়িতে, মেহেদির বোনের বিয়েতে। সে গাড়ির সামনে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা তন্নি এবং আশরাফকে দেখে বলে, সরি ব্রো, সরি। আমার ঘুম থেকে ঠিক টাইমে উঠতাম, কিন্তু আমার বেয়াদব অ্যালার্মটা বাজেনি। আমার দোষ নেই এখানে। কিন্তু আজবভাবে তন্নি তাকে বকা দেয়নি, শান্ত গলায় বলে, বাদ দে, গাড়িতে উঠে বস, দেরি হচ্ছে। ব্যাপারটা মায়াকে অবাক করে, কিন্তু তেমন মাথা ঘামায় না। সে ভাবে নিজে ব্যাক সিটে আরামেই ঘুমাবে। নিজের ব্যাগ আশরাফকে দিয়ে গাড়ির ভেতরে ঢুকতে প্রথমে সে দেখতে পায় জোহানকে। সে চোখ মেলে আবার তাকায়। তন্নিরে, আমি মনে হয় সকাল সকাল স্বপ্ন দেখছি। ইয়া বড় ৬ ফিটের মানবকে দেখতে পারছি। জোহান বলে, বাহ, স্বপ্নে তুমি আমাকেও দেখো, জানতাম না। মায়া হা হয়ে ২ সেকেন্ড চুপ থেকে টিপ টিপ করে দেখে জোহানকে। তারপর জানালা দিয়ে মুখ বের করে তন্নিকে জিজ্ঞেস করে, এই ৬ ফিটের দানব এখানে কি করে? দানব? মুখ কুঁচকে জিজ্ঞেস করে তন্নি। আই মিন মানব, মানে জোহান। আর মানব দানব জোহান সেম সেম। জেলাও সেই কদু। এখন বল যে এই মানব দানব এখানে কি করে? তোর ঘুম ভাঙেনি নাকি এখনো? এসব কি যাতে বলছিস? বলবি? মেহেদি দাওয়াত দিয়েছে। তন্নি গাড়িতে উঠে বসে। এই মেহেদির বাচ্চাও সেই বাড়া বেড়েছে, ওকে একটা শিক্ষা দিতে হবে। কিন্তু তোরা ওকে আমাদের সাথে নিচ্ছিস কেন? আশরাফ ড্রাইভিং সিটে বসে তার চোখে সানগ্লাস পরে বলে, গন্তব্য এক, সফরও এক, তাই ভাবলাম আরেক সাথী হলে মন্দ হয় না। মায়া তার মাথায় হ্যান্ডব্যাগ দিয়ে বাড়ি দিতে তার সানগ্লাস পড়ে যায়। মায়া বলে, গাড়ির মধ্যে সানগ্লাস পরে কাকে ইমপ্রেস করবি? ভালো করে দেখে গাড়ি চালা। জোহান চেপে বসে, ভয়ে বলে, তুমি মনে হয় ফ্রেন্ডদের আশেপাশে থাকলে মাথার যতগুলো স্ক্রু আছে সব পড়ে যায়। মায়া আর চোখে তাকাতে জোহান ভয়ে জানলা দিয়ে মুখ ফিরিয়ে নেয়। তন্নি জোরে বলে, তাহলে সফর শুরু করা যাক। হঠাৎ তার এত জোরে বলাতে জোহান ভয় পেয়ে যায়। সে ভয়ে বুকের উপর হাত রেখে গভীর নিঃশ্বাস ফেলে। তার ভীতি কাটতে না কাটতে আশরাফ এবং মায়া আরও চিৎকার করে বলে, রাঙামাটি, আমরা আসছি। তারপর তিনজন মিলে চিৎকার করে। জোহান সবার দিকে অবাক হয়ে তাকায়। এসব সে আগে দেখেনি। সে বিড়বিড় করে বলে, এদের আশেপাশে থাকলে যে কেউ হার্ট অ্যাটাক করবে। গাড়ি চালু হয়। আশেপাশে তখনও শীতল হাওয়া বইছিল। সূর্য মামার উদয়ে হওয়াটা আকাশটা কমলা লাগছিল। কমলা মাখা আসমানে মেঘেরা থই থই করে উড়ে বেড়াচ্ছে। রাস্তাঘাট তখন খালি। সারাক্ষণ গাড়িতে ভরে থাকা রাস্তাটা আজ দেখতে সুন্দর লাগছে। যদিও তখনও চারদিকে কেবল ইট পাথরের দালান কোঠা, তখনও এই মানবহীন রাস্তাটা দেখতে সুন্দর লাগছিল। মায়া জানালা দিয়ে মুখ বের করে ভোরের শীতল হয় আনন্দ উপভোগ করতে থাকে। তন্নি আশরাফকে বলে, এমনি সাপোর্টটা কি ভালো লাগে? গান ছাড়ছিস না কেন? আরে আমরা লাইভ কনসার্ট এনজয় করতে পারবো, মিউজিক প্লেয়ার ছাড়ার কি দরকার? সে আয়নায় জোহানকে দেখে ভুরু নাচিয়ে বলে, ঠিক বলেছি না বড়ো? জোহান হেসে তার পাশে থাকা গিটারটি কোলে নেয়। গিটারের সুরের সাথে মেশায় তার কণ্ঠের মোহন। মেঘলা আকাশের অপেক্ষায় দিন হারিয়েছি আমি, রাতের মাধুরী মিশিয়ে নিয়েছ তুমি, শত আক্ষেপ জুড়িয়ে তোমার কাছে ছুটে এলাম শোনো গো সখী, প্রেম তুমি, প্রেম তুমি, তোমার প্রেমের অপেক্ষায় দিন হারিয়েছি আমি, প্রেম তুমি, প্রেম তুমি, তোমার মাঝে নিজেকে ভুলিয়ে দিয়েছি আমি। গানটা শুনে মায়া এক পলক তার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হাসি নিয়ে আবারও বাহিরের আবহাওয়া উপভোগ করতে শুরু করে। তন্নি সাইড মিররে মায়াকে দেখছিল। হঠাৎ তার এমন মিষ্টি হাসি দেখে তন্নি অবাক হয়ে পিছনে তাকায়। জোহান ও মায়াকে দেখে আবার মুখ সামনে ফিরিয়ে নেয়। শহরটা ব্যস্ত হওয়ার পূর্বেই তারা যেয়ে পৌঁছে চট্টগ্রামে। সূর্য মামা উঠে বসে তাদের মাথার ওপরে। সকালের নাস্তা ও দুপুরের খাবারটা একসাথে সেরে নিবে। তাদের গন্তব্যে যেতে আর কতক্ষণ যেন লাগে। আশরাফ, তন্নি ও মায়া অনেক উৎসুক হলেও জোহান নিচে নামতে চায় না। জিজ্ঞেস করলে বলে সে বাইরে গেলে ঝামেলা হতে পারে, বেশি মানুষরা চিনতে পারলে ভিড় জমে যাবে, তারপর অনেক সমস্যা তৈরি হবে। আশরাফ বলে, হ্যাঁ, আমি দেখেছিলাম গত বছর এক সেলিব্রিটি এভাবে বাইরে আসাতে ভিড় লেগে গিয়েছিল আর 2 জন আহত হয়েছে। নাম ও জনপ্রিয়তা অর্জন করতে হলে নিজের স্বাধীনতা হারাতেই হয়। তোমরা যাও, আমি এখানে অপেক্ষা করছি।
তিনজন বের হওয়ার পর জোহান গভীর আফসোসের নিঃশ্বাস ফেলে। সে বাহিরের কোলাহল দেখতে থাকে। তখনই গাড়ির দরজা খোলার শব্দ পায়। দেখে মায়া এসেছে, দুটি ওয়ান টাইম প্লেট আর পলিথিনে কিছু খাবার নিয়ে। তুমি এখানে কেন? জোহান অবাক হয়ে প্রশ্ন করে। মায়ার সাথে সাথেই তার উত্তর দেয় না। সে গাড়ির ভেতর ঢুকে তাদের দুইজনের সামনে প্লেট রেখে খাবার বের করতে করতে উত্তর দেয়, চট্টগ্রামের খাবারের স্বাদই আলাদা। চট্টগ্রামে সে এখানের মেজবানি গরুর মাংস, কালা ভুনা, চনার ডাল ভাত দিয়ে না খেলে মিস। এই রাস্তা দিয়ে যাওয়ার কথাও না, খাবারের জন্য এই রাস্তা দিয়ে এলাম, আর তুমি বলছো খাবে না। উত্তর দিলে না যে। এখানে কি করছো তোমার বন্ধুদের ছেড়ে? এই যে বললাম, এসব তোমাকে না খাওয়ালে তো আমার পাপ হতো। হেসে দেয় সে। জোহানের ব্যাপারটা ভালো লাগে। সে ঠোঁটের কোণে হাসি আঁকে। মায়া খাবার বেড়ে দেয় জোহানের দিকে। জোহান প্রথম প্রশ্ন এটাই, চামচ আনোনি? মায়া মুখ বানিয়ে বলে, দেশীয় খাবার হাত দিয়েই খায়। তোমার ভেতরের বিদেশি আত্মাটা এত বছরে উড়ে যায়নি? এখন হাত দিয়ে খেলে তো হাত ময়লা হয়ে যাবে। মায়া তার কথায় বিরক্ত হয় বটে, কিন্তু তা কেবল চোখ রাঙিয়ে দেখায়। তারপর নিজের হাতেই খাবার মেখে জোহানের মুখের সামনে নেয়। না না থাক, আমি খেতে পারবো, দাও। জোহান অপ্রস্তুত হয়ে বলে, নাও। খেতে যে পরে গাড়ির 12টা বাজাবে, আমাদের গ্রুপে আমি বা তন্নি একজন খাবার মেখে সবাইকে খাইয়ে দেই। এটা বড় ব্যাপার না, কিন্তু এটা জোহানের জন্য বড় ব্যাপার ছিল। তার মা ছাড়া কেউ তাকে এভাবে আদর করে খাইয়ে দেয়নি। সে মায়ের হাতের খাবারটা খায়। একই প্লেট থেকে মায়া নিজে খায়, আবার জোহানকেও খাইয়ে দেয়। জোহান জিজ্ঞেস করে, তোমাকে দেখে চেনার উপায় নেই? চেনার উপায় নেই মানে? কাজের প্লেসে তুমি কি কঠোর? কারো কথা শোনো না, মুখের ওপর জবাব দাও, গোমরা মুখ করে রাখো, আর কারো কথা চিন্তা করো না। অথচ বন্ধুদের সাথে তুমি এক অন্য ব্যক্তি। সবার খেয়াল রাখো, খিলখিলিয়ে হাসো, বাচ্চাদের মতো ব্যবহার করো। এই, আমি বাচ্চা না, বাচ্চা বলবে না আমাকে। মা ধমক দিয়ে বলে। পরক্ষণেই সে নরম সুরে বলে, ওরা আমার ঘর, ওরা তিনজন এবং আমার ছোট বোন মিতা। সারা পৃথিবী যখন আমাকে দোষারোপ করছিল, ওরা তখন আমার সাথে ছিল। এই জগতে সোজা বা সরল মানুষরা বাঁচতে পারে না, বাঁচতে পারলেও নিজের অধিকার পেতে পারে না। একটা মানুষ অন্য মানুষকে দিয়ে নিজের স্বার্থের কাজ করাতে জুটে থাকে। যদি সামনে মানুষটা তার ইশারে না চলে, তাহলে তার ইগোতে লাগে, আর সেই মানুষটাই খারাপ হয়ে যায়। তাই আমি নিজের স্বার্থেই স্বার্থপর হয়ে গেছি। তুমি স্বার্থপর না, কেবল কঠোর। মা তার দিকে তাকে খানিকটা হেসে আবার তাকে খাইয়ে দেয়। জোহান তাকে বলে, এভাবে তোমাকে বেশি সুন্দর লাগে। কিভাবে? এমন সাধারণভাবে। তোমার বডি স্টাইল, তোমার হেভি মেকআপ ছাড়া তোমাকে নর্মালি অনেক কিউট লাগে। মায়ের গাল দুটো লালচে হয়ে আসে। জোহান মুখটা তার সামনে এনে ভালো করে দেখতে থাকে তাকে। তার কাছে আসা দেখে বুকের ভেতরটা লাফিয়ে ওঠে মায়ার। সে চোখের পলক নামাতে পারে না, নিঃশ্বাস ফেলতেও যেন ভুলে যায়। কাঁপানো গলায় জিজ্ঞেস করে, কি দেখছো? জোহান বলে, তোমাকে মনে হয় লম্বা চুলে সুন্দর লাগবে। সে পিছনে সরে স্বাভাবিকভাবেই বসতে মায়া গভীর নিঃশ্বাস ফেলে। এর মধ্যে আশরাফ ও তন্নি আসে। তন্নি জিজ্ঞেস করে, কি কথা হচ্ছে? আমি বলেছিলাম মায়াকে লম্বা চুলে বেশি সুন্দর লাগতো। কথাটা শুনে তন্নি তার সিটে উঠে বসে তাকায় জোহানের দিকে। জোহান তো হঠাৎ এই কাণ্ডতে ভয়ই পায়। তন্নি ক্ষিপ্ত স্বরে বলে, এই মেয়ের চুল আগে হাঁটু পর্যন্ত আসতো, কি সুন্দর ছিল। সব মেয়েরা দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত, এত লম্বা আর এত সুন্দর চুল ছিল। জোহান মায়ের দিকে তাকে জিজ্ঞেস করে, তাহলে এখন কি হলো? উত্তরটা তন্নি দেয়, ম্যাডাম ফট করে রাগের ঠেলায় এক হাত চুল কেটে ফেলেছে। এত নির্দয় পাথর হৃদয়ের কিভাবে যে হতে পারলো? আমার বুক ফেটে যাচ্ছিল কষ্টে। এদিকে আমাদের চুল বড় হয় না, আর ওদিকে এই ম্যাডাম এত সুন্দর চুলের 12টা বাজিয়ে দিল। মায়া বলে, হইছে, ড্রামা বন্ধ কর, ড্রামা কুইন। কথা বলবি না তুই আমার সাথে? কিন্তু কাটলে কেন? জোহান জিজ্ঞেস করে। আরে ওয়াহিদের ওর চুল অনেক পছন্দ ছিল, তাই ওর আর দিয়ার কথা জানার পর। তন্নি এতটুকু বলেই থেমে যায়। সে বুঝতে পারে এই কথাটা তুলে সে ভুল করে ফেলেছে। সে মায়ের দিকে তাকায় ভয়ে ভয়ে। মায়া তার সামনের প্লেট গুছিয়ে আশরাফকে বলে, আমার সাথে আয় তো, হাত ধুতে হবে বলে সে সেখান থেকে চলে যায়। মায়া আসার পর সে স্বাভাবিকই ছিল। সারা রাস্তা আবারও তারা গান হাসি ঠাট্টা করে কাটায়। বেশ মজা করে তারা।
শেষে জোহান এমন আনন্দ কবে করেছিল তার মনে নেই। আজ তাদের তিনজনকে অনেক আপন মনে হচ্ছে, বন্ধু মনে হচ্ছে। তারা গন্তব্যে পৌঁছানোর পর দেখে পার্কিংয়ে এই মেহেদি দাঁড়িয়েছে। তাদের দেখে দৌড়ে এসে সবাইকে জড়িয়ে ধরে। তার কাণ্ডে আরও বেশি হাসে সবাই। জোহান তাকায় মায়ের দিকে, তার মুখে হাসিটা মানায়। তার খিলখিলিয়ে ওঠা হাসিটা দেখতে খুব সুন্দর লাগে। তার দিকে তাকিয়ে থাকতে থাকতেই দেখে তার সুন্দর হাসিটা মলিন হয়ে গেছে, মুখে কালো আধার নেমে আসছে। সে মায়ের দৃষ্টি অনুসারে সামনে তাকিয়ে দেখে দিয়া আর ওয়াহেদকে দাঁড়ানো। জোহান তাকায় তাদের দিকে, তার মুখে হাসিটা মানায়। তাদের দুজনকে দেখে তন্নিও খুশি হয় না। সে মেহেদির পিছনে শার্টের কলার ধরে তাকে টেনে কাছে এনে জিজ্ঞেস করে, ওরা দুজন এখানে কি করছে? মেহেদি আমতা আমতা করে বলে, দোস্ত যত যাই হোক ওয়াহিদও আমাদের ফ্রেন্ড, আমার ছোটবেলার ফ্রেন্ড। আমার খুশির উৎসবে আমার সব ফ্রেন্ডদের কাছে চাইতাম, তাহলে ওকে নিয়েই থাক, আমি মাকে নিয়ে চলে যাচ্ছি। দোস্ত আমার কথাটা শোন। তন্নি তার কথা শোনে না। সে মায়ের হাত ধরে তাকে নিয়ে যেতে নেয়, কিন্তু মায়া নড়ে না। সে বলে, কোথায় যাওয়ার দরকার নেই, আমার কোনো সমস্যা নেই, এসব ব্যাপার না। সে মেহেদির দিকে তাকে বলে, কিন্তু আমাকে আইসক্রিম খাওয়াতে হবে, কিন্তু পুরো আইসক্রিম ভর্তি ফ্রিজ তোর সামনে এনে দেব। মায়া তার কাঁধে হাত রেখে বলে, ভাই এত চাপা মারিস না, জীবনে একটা বার্থডে ট্রিটের টাকা তোর পকেট থেকে বাইর হইল না, আইসে আমাকে ফ্রিজ ভর্তি আইসক্রিম দিতে, কিন্তু আমি নিজে কিনতে পারি। সে মেহেদি পকেট থেকে তার ওয়ালেট বের করে বলে, গাইস আজকে ট্রিট মেহেদির পক্ষ থেকে। এই না বাবা, সব আয়োজন করছে, তুই আমার ওয়ালেট দে। করুক, তা আমার তোর টাকা দিয়ে বাহিরে খাবো, ওয়ালেট দে বলছি। মা ওয়ালেট তন্নিকে দিয়ে দেয়। তারপর তারা দুইজন দৌড়ে পালায়। মেহেদি উচ্চস্বরে বলে, এই টাকা দিয়ে খাবার খেলে তোদের পেট খারাপ হবে দেখিস। মায়ের পিছনে তাকিয়েই হেঁটে বলে, তোর অভিশাপে আমাদের পেট খারাপ হলে তুই সিঙ্গেল মরবি দেখিস। অভিশাপ দিলাম, দেখ আমাদের সিঙ্গেল পনাকে এসবের মাঝখানে আনবি না বললাম। তন্নি তাকে বলে, ওই তো এমনিও সিঙ্গেল মরবে, হুদে অভিশাপ ওয়েস্ট করে লাভ নেই। জোহান তাদের দুইজনের কথা শুনে হেসে দেয়। ওয়াহিদও তাদের দেখে হাসে দিয়া বলে, অনেক বছর পর মায়াকে এত খুশি দেখছি, ও এখন আগের মতো হলেই হলো, আমাদেরকেও যদি ক্ষমা করে দেয়। ওয়াহিদ মায়ার যাবার দিকে তাকিয়ে বলে, আমাদের ক্ষমাও করা লাগবে না, শুধু এভাবে খুশি থাক, আসো আমরা ভিতরে যাই। ওয়াহিদ ভেতরের দিকে যেতে থাকে। আশরাফ মেহেদির কাঁধে হাত রেখে বলে, ভাই তোর ক্রেডিট কার্ড কোথায় আছে? ওয়ালেটই কেন? সে মেহেদির মাথায় বাড়ি মেরে বলে, গাধা, তুই ক্যাশ নিয়ে টেনশন না করে ক্রেডিট কার্ড নিয়ে টেনশন কর, তোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। হেল্প কর ভাই। আমার ঘুম আসতেছে, সকাল থেকে ড্রাইভিং করছি, ব্যাগগুলো ভেতরে নিয়ে রাখ। আমি একা? হেল্প তো কর। জোহান বলে, আমি হেল্প করেছি, থ্যাংক ইউ ব্রো, তুমি বেস্ট। কিন্তু আশরাফ বলে, আরে না, তুমি এখানের মেহমান, আর জার্নি তো তুমিও করেছ, ক্লান্ত তো তুমিও হবে, আসো মেহেদির বোনের সাথে দেখা করে, ও অনেক খুশি হবে। বলে সে জোহানকে নিয়ে ভিতরে যায়। মেহেদি পিছন থেকে বলে, শালা তোরা বন্ধু না শত্রু, আমি নিজেই কনফিউজড। তারপর সে এতগুলো লাগেজ ও ব্যাগ দেখে কাদো কাদো মুখ নিয়ে হতাশ হয়ে নিচেই বসে পড়ে। ভেতরে যেতেই জোহানকে দেখে সবাই অবাক। কয়েকজন উৎসুক হয়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। মুহূর্তে তার আশেপাশে ভিড় জমে যায়। হোটেলটা বিয়ের জন্য নেওয়া হয়েছিল, সব মেহমানও আসেনি, তাই বেঁচে গেল জোহান। কিন্তু যতজন উপস্থিত ছিল তার আশেপাশে দল বেঁধে দাঁড়িয়েছিল, তার প্রশংসায় মেতে আছে। জোহান খুশি হয়, আবার অখুশিও। এই জনপ্রিয়তার জন্য সে মানুষের ভালোবাসা পেলেও কখনো স্বাধীনতা পায়নি, মন খুলে কোনো উৎসব উদযাপন করতে পারেনি। সে ভেবেছিল এটা তো আলাদা হবে, কিন্তু তারই ভুল ছিল। মায়া ও তন্নি একপাশে দাঁড়িয়েছিল। মায়া হাই তুলে বলে, আমার তো সেই লেভেলের ঘুম আসছে, এই ড্রামা শেষ হতে দেরি হলে আমাদের রুমটা দেখিয়ে দিস। তন্নি মায়ের পেটে খোঁচা মেরে জিজ্ঞেস করে, তুই কি ওকে পছন্দ করিস রে? বল না বল না। মায়ের চোখ বড় বড় করে দিকে তাকায় তার দিকে। পাগল তুই, আমি জোহানকে পছন্দ করব কোন দুঃখে? ও জাস্ট আমার কোম্পানির আর্টিস্ট। তো কেউ সকালে তাকে দেখে ব্লাশিং করছিলিস কেন? তোর মাথা। তুই আমাকে না বললে আজীবন সিঙ্গেল থাকবি কিন্তু। গেস হোয়াট, আমার প্ল্যান এটাই। হ্যাঁ বললেই হলো। তোর বাচ্চা কাচ্চাদের নিয়ে টেডি বিয়ারের মতো খেলবো, তোর বাচ্চাগুলো যা কিউট হবে, আমার তো ভেবে ইচ্ছা করছে গাল টিপতে। আর ভাব,
তোর আর জোহানের বাচ্চা হলে আরো কিউট হবে। দুজনের নাম মিলিয়ে আমি ওর নামও ভেবে রেখেছি। মেয়ে হলে জোয়া আর ছেলে হলে মোহান। মোহান একটু ওল্ড ফ্যাশন। আচ্ছা, আমি আরেকটা ভেবে নেব। হ্যাঁ, শুধু তুই হ্যাঁ বল, তোদের সিটিং করার দায়িত্ব আমার। ভাই, পাগল হয়ে গেছিস তুই? এসব কথা ভাববিও না। এদিকে আশরাফ জোহানকে সবার থেকে বাঁচিয়ে নিয়ে আসে। তাদের দেখে জিজ্ঞেস করে, কি কথা বলছিল তোরা? আমি বলছি মায়ার ও জো। মায়া তার মুখের উপর হাত রেখে জিজ্ঞেস করে, আমি বলছিলাম কি, ঢাকা রওনা দেওয়ার সময় একটু পাবনার দিকে গাড়ি ঘুরিয়ে নিতে পারবি? কেন? এই মেয়েকে একটু পাগলখানায় ফেলে আসবো। মাথার সব স্ক্রু ঢিলা হয়ে গেছে। আর এই মেহেদির বাচ্চা কই? আমি রুমে যাব রেস্ট করতে। ওকে বাদ দে, আমি আঙ্কেল থেকে 2 রুমের চাবি নিয়ে আসছি। জোহানকে দেখেই তারা স্পেশাল রুম দিয়েছে, তাই এই বাহানায় 2টা নিয়ে এসেছি। সবাই যে খুশি ওকে দেখে। আশরাফ দোতলায় নিয়ে যায় তাদের পাশাপাশি রুম। সবাই রুমে ঢুকে পড়ে। মায়াতন্নিকে সতর্ক করে সবার পূর্বে, যদি তোর মুখে এসব আলতু ফালতু কথা আর আসতেছে, তোর কি অবস্থা করব তুই নিজে জানিস না। তন্নি তার কথার পাত্তা না দিয়ে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নেওয়ার জন্য। মায়া রুমে ঘুরে দেখে যায় বারান্দায় দরজা খুলতে তীব্র বাতাস তার মুখে ছুঁয়ে গেল। সে দেখতে পায় তার ব্যালকনি থেকে লেক দেখা যাচ্ছে। লেকের ওপর কিছু নৌকা চলছে। কি সুন্দর দৃশ্য। সে সামনে যে ব্যালকনিতে দাঁড়িয়ে চোখ বন্ধ করে মিষ্টি হাওয়া অনুভব করছিল আর গুনগুন করে গান গাইছিল। সে চোখ খুলে শান্তির এক নিঃশ্বাস নিয়ে আশেপাশে তাকাতেই দেখে তার পাশের বারান্দায় দাঁড়ানো জোহান তার দিকেই তাকিয়ে আছে। তাকে দেখে হাত নাড়িয়ে হাই বলে। বারান্দায় 2 হাত দূরত্ব আছে বললেও ভুল হবে না। তাই তখন স্বাভাবিক সুরে বলে, তোমাকে বেশ খুশি দেখাচ্ছে। তা তখন স্পষ্ট শোনা যায়। মায়া ড্যাব ড্যাব করে কিছু মুহূর্ত জোহানের দিকে তাকিয়ে থেকে মুখ বানিয়ে রুমে ঢুকে যায়। শব্দ করে দরজা লাগিয়ে দেয়। জোহান হেসে নিজেকেই বলে, মনে হয় এই মেয়ের প্রতিটি সেকেন্ডেই মুড সুইং হয়। তারপর সে রুমে ঢুকে দেখে আশরাফ বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমিয়ে পড়েছে। সে নিজের ব্যাগ থেকে কাপড় বের করে যায় শাওয়ার নিতে। কিছুক্ষণ আরাম করে তাদের বিকেলে বের হবার কথা। আজ সম্ভবত মেহেদির ফাংশন হবে। আগামী সকাল দুপুর মিলিয়ে রং খেলা ও রাতে হলুদের পার্টি। আর পরশুই বিয়ে। কেবল সে যদি এই ফাংশনগুলো স্বাভাবিকভাবে উদযাপন করতে পারত। প্রায় 1.5 সপ্তাহ পর সুরভি অফিসে এসেছে। সে দ্বিধায় ছিল এই জবে আবার জয়েন করবে কিনা। কিন্তু এই দেশে চাইলেই তো চাকরি পাওয়া যায় না। এত ভালো ফলাফল থাকা সত্ত্বেও বহু ইন্টারভিউ দিয়েও টেকেনি সে। বহু কষ্টেই চাকরি পেয়েছে। কারো জন্য চাকরি হাতছাড়া করাটা বোকামি হবে। সে অফিসে এসে তাইফার সাথে দেখা করে তুষারের রুমে যায়। তুষার তাকে জানায়, আমি অনেক খুশি হয়েছি তুমি তোমার ব্যক্তিগত সমস্যা কাজ থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছ। আহানাব তোমাকে ডিস্টার্ব করবে না, এই দায়িত্ব আমি নিচ্ছি। সুরভি হেসে উত্তর দেয়, থ্যাংক ইউ। আমাদের সাথে জনাব অভ্রর লোক যোগাযোগ করেছিল। তারা জানিয়েছে জনাব অভ্র কিছু মনে করেনি সে ইন্টারভিউ নিয়ে। ইনফ্যাক্ট সে পরেও আসতে রাজি, কিন্তু সে তোমার জন্য কোনো সমস্যা হবে না এটা প্রথমে নিশ্চিত করেছে। কত ভালো সে। অভ্র এমন বলেছে, অবাক হয় সে। আর আবার ইন্টারভিউয়ের জন্য রাজি হয়েছে। চিন্তা করো, গতবার যখন সে ইন্টারভিউ দিয়েছে তখন আমাদের টিআরপি অনেক হাই গিয়েছিল। আচ্ছা সুরভি, তোমার কাছে একটা ফেভার চাওয়ার ছিল। আমি জানতে পেরেছি অভিনেত্রী ইনারা তোমার কাছের বান্ধবী। সুরভি জোর করে ঠোঁটের কোণে হাসি আঁকে, মনে মনে বলে, এখন বুঝতে পারছি এত ভালো ব্যবহার কেন হচ্ছে আমার সাথে। মুখে কেবল উত্তর দেয় হ্যাঁ। তার যদি সময় হয় তাহলে আমাদের প্রোগ্রামে ইন্টারভিউ দিতে বলো। আর যদি তার স্বামী সভ্য সাথে আসে তাহলে টিআরপির রেকর্ড ভেঙে যাবে। সুরভি উঠে দাঁড়ায়, চেষ্টা করব। এখন আসি। সে বের হয়ে অভ্রকে ফোন করে, কিন্তু তার ফোন বন্ধ আসছিল। সুরভি যে তার ডেস্কে বসে তাইফাকে জিজ্ঞেস করে, কি করছিস? রিসার্চ। 2 মাস আগে গ্যাংরেপ কেস হয়েছিল। আমাদের চ্যানেল থেকে সীমা কভার করেছিল নিউজটি। সব মিটমাট হয়ে গিয়েছিল। তো দোষীদের তো গ্রেফতার করা হয়েছে, শাস্তিও দিয়েছে। পুরো কথাটা শুন। গত সপ্তাহে মেয়েটি সুইসাইড করেছিল। সে নিউজটা আমি কভার করেছিলাম, মনে আছে? হ্যাঁ মনে আছে।
আমি মেয়েটির বাসায় গিয়েছিলাম নিউজটা কভার করার জন্য। মিডল ক্লাস ফ্যামিলি তাদের, বাবা কলেজের প্রফেসর আর মা হাউসওয়াইফ। 2 বোন টিউশনি করে নিজের পড়ার খরচ চালাতো। ওর বোন কলেজে আমার জুনিয়র ছিল, তাই ওকে সান্ত্বনা দিলাম, কিন্তু তখনও আমাকে বলল যে আসল দোষীদের বিচার দেয়া হয়নি। অন্য লোকেদের টাকা খেয়ে দোষী বানালো তাদের জায়গায় শাস্তি পাওয়ার জন্য। বাহানা কি, অন্ধকার ছিল তাই চেহারাটা ভালো করে দেখেনি। ওর পরিবারের জানের হুমকি দিয়ে ওকে মিথ্যে বলিয়েছিল। এত কিছু সহ্য করতে না পেরে মেয়ে শেষমেশ নিজের জীবনটা দিল। কি অবস্থা! ওর বড় বোনের কাছে আমার নাম্বার দিয়ে এসেছিলাম, ও আমার সাথে যোগাযোগ করেছে, হেল্প চাইছে। আসল অপরাধী তাহলে কে? তাইফা একটি ফাইল দেখায় সুরভিকে, সেখানে সব দোষীদের বায়োডাটা দেয়া। তাইফা জানায় সব দেশের কোটিপতিদের ছেলে, নো ওয়ান্ডার কত সহজেই কেস থেকে বেরিয়ে এসে পড়েছে। এগুলো ফটোকপি করে আমাকেও দিস, আমি হেল্প করব। এতগুলো নিরীহ মানুষের জীবন নষ্ট করছে, তাদের ছাড়ব না। তুষার স্যারের সাথে কথা বলবে এই বিষয় নিয়ে, এখন দরকার নেই, সে তার টিআরপি নিয়ে ব্যস্ত। আমরা কোনো ক্লু পেয়ে নেই, তারপর তার টিআরপি জোর দেখে নিউজটা টিভিতে দিতে পারবো। পয়েন্ট আছে। লাঞ্চ ব্রেকের সময় কল আসে অভ্রর। সুরভি এবার তা দেখেও উঠায় না, নিজের খাবারের দিকে ধ্যান দেয়। আবার অভ্রর মেসেজ আসে, আমি নিচে গাড়িতে বসে আছি, তুমি 2 মিনিটে নিচে না আসলে আমি উপরে আসছি। মেসেজ দেখে খাবার সুরভির গলাতে আটকে যায়। সে দ্রুত পানি খেয়ে উঠে দাঁড়ায়, তাইফাকে বলে আমি একটু নিচের থেকে আসছি। কোথায় যাচ্ছিস? সুরভি ভেবে পায় না কি বলবে, তাই আশেপাশে দেখে। তাইফার ডেস্ক থেকে ফাইলটি নিয়ে বলে এটা ফটোকপি করে নিয়ে আনি। একটু বস, খাবার শেষ হোক, আমিও আসছি। প্রয়োজন নেই, আমি যাচ্ছি আর আসছি। বলে সে দ্রুত বেরিয়ে যায়। নিচে এসে দেখে ফজলু মিয়া বিল্ডিংয়ের সামনে তার অপেক্ষা করছে। সে মেজাজ খারাপ করে বলে, ফজলু ভাই, আপনি এখানে কেন এলেন? কেউ আপনাকে দেখলে সমস্যা হবে না? ফজলু মিয়া তার টুপি ঠিক করে বলে, ফজলু মিয়া করে না কোনো সমস্যা খাড়া, অভ্র ভাই আপনার জন্য অপেক্ষা করতেছে সে কখন থেকে। ফজলু মিয়া আইসে অভ্র ভাইয়ের পক্ষ থেকে আপনাকে। হয়েছে, এত সময় আমার কাছে নেই, এখন বলেন আপনার অভ্র ভাই কোথায়? আমার অভ্র ভাই আইসে সব কাজ ছাইরা, এত কষ্ট কইরা শুধু আপনার লাইগা। দেখেন ফজলু ভাই, আমার মেজাজ 100তে 100 উঠে আসছে। আর একটা কথা বললে আপনার আর আপনার অভ্র ভাই দুজনের খবর আছে, আমাকে শুধু দেখান সে কোথায়। ফজলু মিয়া ভয়ে হেসে তাকে গাড়ির কাছে নিয়ে যায়। সুরভি গাড়ির ভেতর ঢুকে জিজ্ঞেস করে, আপনি আমার অফিসের সামনে এসেছেন কোন দুঃখে? অভ্র জানালার ওপারে তাকিয়েছিল। সুরভির কণ্ঠ শুনি তার দিকে তাকে বাঁকা হাসে। তোমার কলের নোটিফিকেশন দেখে মনে হলো খুব মিস করছিলে, তাই তোমার খাতিরে এসে পড়লাম। ফালতু কথা বলবেন না। তুষার স্যার বলেছিল আপনি নাকি বলেছেন আমার জব রাখার জন্য। তো থ্যাংক ইউ বলতে কল দিয়েছিলে? স্বপ্ন দেখেন? জাস্ট বলার জন্য কল দিয়েছি, আপনি আমার লাইফে ইন্টারফেয়ার করা বন্ধ করুন। অভ্র হাত উঁচু করে ইশারা দিয়ে ড্রাইভার বেরিয়ে যায়। সে এসে বলে, তোমার মুখ একটু বেশি চলছে না? এবার আপনি যদি 1 থেকে 2 করছেন, সোজা দাদাজানের কাছে যে বিচার দিব, তারপর আপনার টাকা কিভাবে অ্যারেঞ্জ করবেন, তারপর তোমার কি অবস্থা হবে তাও যদি ভেবে নিতে। দাদাজানের কাছে অর্থের ক্ষমতা থাকতে পারে, আমার কাছে রাজনৈতিক ক্ষমতা এবং বুদ্ধির ক্ষমতা দুটোই আছে। সে সুরভির দিকে ঝুঁকে বলে, আমার মনে হয় না তোমাকে আর ডেমো দেওয়া লাগবে। সুরভি তার এত কাছে আসা দেখে ভয় পিছিয়ে যায়। তার হাতের ফাইলটা নিচে পড়ে যায়। কাগজ সব ফাইল থেকে বের হয়। সুরভি ঝুঁকে ফাইল নিয়ে কাগজ সংগ্রহ করতে শুরু করে। হঠাৎ অভ্রর চোখে কিছু একটা পড়ায়, সে সুরভির হাত থেকে ফাইলটা নিয়ে নেয়। এটা আবার কোন ধরনের বেয়াদবি? সুরভি বিরক্তিকর সুরে জিজ্ঞেস করে। এসব ছেলের বায়োডাটা তোমার কাছে কি করে? অভ্রর কপালে চিন্তার ভাঁজ পড়ে। কাজের ফাইল। সে অভ্রর হাত থেকে ফাইলটা নিতে চায়, কিন্তু অভ্র অনেক শক্ত করে ধরেছিল আর এক নাগালে তাকিয়েছিল। সুরভি বিরক্তি নিয়ে বলে, আজব তো, দিবেন না নাকি? তুমি এক কাজ করো তো, দূরে থাকো, এই ছেলেদের থেকে দূরে থাকবে। বিয়ের জন্য বায়োডাটা না, কাজের জন্য বায়োডাটা করেছি। ফটোকপির কথা বলে নিচে আসলাম। ফটোকপি করবে? দাঁড়াও, আমি করিয়ে আনছি। অভ্র জানালার কাঁচ কিছুটা খোলার পরে ফজলু উকি মারে। সে ফজলুকে ফাইলটা দিয়ে বলে,
এটা ফটোকপি করে আনাও। সাথে কিছু ইশারা করে। ফজলু মিয়াও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। শেষ যাবার পর অভ্র সুরভিকে উপদেশ দেয়, তুমি এদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ো না আবার। তাদের কারণে একটি মেয়ের সম্মান ও জীবন গিয়েছে। কিছুদিন আগে নির্মা নামের মেয়েটির কেসের অপরাধী ওরাই ছিল। এটা শোনার পরও কি আপনি এই কথা বলবেন? আমি টাইফার সাথে প্রমাণ জোগাড় করে তাদের শাস্তি দেব। তোমার মনে হয় তাদের শাস্তি দেওয়ানোটা এত সোজা? তাহলে আপনার ইচ্ছা আমি সত্যিটা জেনে চুপ থাকি? তুমি চুপ থাকলেই যে ওরা শাস্তি পাবে না এমনটা তো বলিনি। কেবল তুমি এসবের মাঝে জড়িও না। ওদের শাস্তির ব্যবস্থা ওরা নিজেই করবে। মানে কিছু না। তোমার লাঞ্চ ব্রেক চলছিল, তাই তোমার জন্য খাবার নিয়ে এসেছি। সে পিৎজার বক্স বের করে। সুরভি বলে, আপনার পিৎজা আমার লাগবে না। ভেবে নাও, তোমার ফেভারিট কালাভুনা পিৎজা এনেছি। তুমি না খেলে আমি খেয়ে নিচ্ছি। সে বক্স খুলে একটি পিৎজার স্লাইস হাতে নেয়। সুরভি একত জোরে খিদে লেগেছিল। এর ওপর তার ফেভারিট পিৎজা দেখে মুখে পানি এসে পড়ে। সে লোভ সামলাতে না পেরে অভ্রর হাত থেকে পিৎজার বক্স নিয়ে বলে, আপনি যেহেতু এনেই ফেলেছেন তাহলে খেয়ে নেই। অভ্র হাতের পিৎজা স্লাইস রেখে বলে, আমার পিৎজা পছন্দ না। ভালো কথা, আপনি কিভাবে জানেন আমার এই পিৎজা সবচেয়ে বেশি পছন্দের? অভ্রর উত্তর দেবার পূর্বে সুরভি নিজেই বলে, থাক, বলা লাগবে না। এমনিতে আমাকে একটা বোঝানোর জন্য বানিয়েই বলবেন, তে বাদ দেন, বলে সে খেতে শুরু করে। অভ্র হেসে তার দিকে তাকায়। তার ফোনে শব্দ হয়। সে ফোন বের করে দেখে ফজলু মিয়া ছেলেগুলোর কাগজের ছবি তুলে পাঠিয়েছে। 5 জন ছেলের ছবি ছিল। সে তাদের বায়োডাটা দেখতে দেখতে একটি ছেলের ছবিতে থেমে যায়। তার ছবি দেখে গভীর নিঃশ্বাস ফেলে। গ্যালারির অন্য এক পুরাতন অ্যালবামে যে দেখতে পায় তার সাথে ছেলেটির ছবি। সুরভির ডাকে সে জলদি ফোনটা বন্ধ করে পকেটে ঢুকে রাখে। জোহান বিকেলে আশরাফের সাথে বের হয়। ফাংশনের স্থানে যাবার সময়ও তার কিছু একটা আজব লাগছিল। সে দেখতে পায় সবাই তার সাথে স্বাভাবিক ব্যবহার করছে, আর এই স্বাভাবিক ব্যবহারটাই তার কাছে অস্বাভাবিক। না হলে প্রায় মানুষ তাকে দেখে ছবি তোলা অথবা অটোগ্রাফের জন্য বেকুল হয়ে পড়ে। এখানে আসার পরও এমন হয়েছিল। হঠাৎ সবাই এত স্বাভাবিক ব্যবহার করছে দেখেই তার অবাক লাগে। আশরাফ জিজ্ঞেস করে, তোমাকে অবাক দেখাচ্ছে? সবাই খানিকটা অস্বাভাবিক ব্যবহার করছে। মায়া বলেছিল সবাই যেন তোমাকে স্বাভাবিক ট্রিট করে। আমাদের গ্রুপে মেসেজ দিয়ে দায়িত্বটা দিয়েছিল আমাকে আর মেহেদিকে। মেহেদি অন্য সবাইকে জানিয়ে দিয়েছে যেন তুমিও প্রোগ্রামটা এনজয় করতে পারো। যেহেতু পুরো রিসোর্টটা বিয়ের জন্য বুক করা, তাই ব্যাপারটা সহজ হয়ে গেছে। জোহান খুশি হয় এমন কথা শুনে। মায়া আসলে সবার ব্যাপারে অনেকভাবে দেখছি। অমনি ওরা কোথায়? ভেতরে আসার সময় দেখেছিলাম না হোটেলের নিচে অনুষ্ঠানের জন্য সাজানো হচ্ছে। ওখানে আজকে মেহেদি ও আগামীকাল হলুদ হবে। বিয়ের ফাংশনের জন্য আরও ভালো একটি জায়গা বুক করেছে, আর বৌভাত হবে ঢাকায়। আসলে এখানেই কিছু বছর পূর্বে মেহেদির পরিবার ঘুরতে এসেছিল। ঢাকায় যাবার 1 সপ্তাহ পর মেহেদির দাদা মারা যান। তিনি নাকি এখানে এসে অনেক খুশি ছিলেন, তাই দাদি চাইছিলেন তার নাতিনের অনুষ্ঠানটা এই জায়গায় হোক। তাহলে এই জায়গাটা স্পেশাল অনেক। তারা বাইরে যেয়ে দেখে কিছু চৌকি খাটের আশেপাশে সাজানো, গাঁদা ফুল দিয়ে সাজানো। মাঝখানে চৌকিতে বসে মালা ও 2 হাত ভর্তি মেহেদি দিচ্ছিল। তার আশেপাশে চৌকিতেও মেয়েরা বসে মেহেদি দিচ্ছিল। তাদের দেখে তন্নি দৌড়ে আসে। আশরাফকে মেহেদি দেখে বলে, কত সুন্দর মেহেদি দিয়েছে আমি, তোর নামও লিখেছি, খুঁজে বের কর। জোহান তন্নিকে একা দেখে জিজ্ঞেস করে, তোর বান্ধবী কোথায়? মায়া, ওইখানে মেহেদি পড়ছে, যে দেখে আসো। জোহান সেদিকে যায়। মায়া তাদের পিঠ করে বসেছিল। সে এগিয়ে যায়, দেখে সে নিজের হাতের তালুতে মেহেদি দিচ্ছে। ছোট গোল করে চারপাশে মেহেদি দিয়ে গোলাপ ফুল আঁকা, আর মাঝখানে তার নিজের নাম লেখা। জোহান তা দেখে হাসে, ঝুঁকে মায়ের কানের কাছে মুখ নিয়ে বলে, সবাই নিজের ভালোবাসার মানুষের নাম লিখাচ্ছে দেখে আমি কনফিউজড ছিলাম। তুমি কার নাম লিখবে? তুমি দেখি নিজের নাম লিখে বসে আছো। হঠাৎ জোহানের কণ্ঠ শুনে চমকে ওঠে মায়া। সে পিছনে ফিরতেই জোহানকে এত কাছাকাছি দেখে স্তব্ধ হয়ে যায়। চোখে চোখ মিলতেই দৃষ্টিবন্ধনের এক মুহূর্তে তার বুকের ভেতর কেমন যেন করে ওঠে। সে চোখ নামিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয়। জোহান তার পিছনে বসে। এমন ট্রেডিশনাল ওয়্যারে তোমাকে সুন্দর লাগে। বাই দ্য ওয়ে,
আমরা মেসিং করেছি, খেয়াল করেছ? সবাই আজকে সবুজ পড়েছে, এটাই থিম। হ্যাঁ, বাট সি গ্রিন তো আমরাই কেবল পড়লাম। মেহেদি লাগানো শেষে উঠে যায় মায়া। জোহান তার পিছনে আসে। এতটুকুই লাগিয়েছ, তাও এক হাতে? সবাই তো 2 হাত ভর্তি মেহেদি লাগাচ্ছে। 2 দিন পরে কি আমি 2 হাত ভর্তি মেহেদি নিয়ে যাব অফিসে? জোহান মায়ের দিকে মুখ করে পিছন দিকে হাঁটতে থাকে। তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে আফসোসের সুরে বলে, কেন যে চুলগুলো কাটতে গেলে বড় চুল হলে সবার মতো ফুল লাগাতে 100তে 100 লাগতো। নিজের মুখ বন্ধ করে সাইডে যাও, না হলে এমন জোরে মারব যে দিনে 100টা তারা ঘুরতে দেখবে। জোহান সেখানে দাঁড়িয়ে যায়। আজব, আমি তোমার প্রশংসা করছি আর তুমি? মায়া হেঁটে এগিয়ে দিয়েছিল। জোহানের কথা শুনে সে থেমে যায়, পিছনে তাকে বলে, আমি জানি আমি সুন্দর, তোমার প্রশংসা করা বা না করাতে কিছুই যায় আসে না। বলে সে এগিয়ে যায়। হঠাৎ একটি ছেলের সাথে ধাক্কা খায় সে। আই এম সরি। ছেলে তার দিকে তাকে বলে, আপনি মায়া চৌধুরী না? মায়া মাথা নাড়ায়। ছেলেটি বলে, আমি আদিল, মালার ফিয়ন্সে। আমাদেরই বিয়ে। বলে সে হাত বাড়ায়। ও, নাইস টু মিট ইউ। মায়াও তার সাথে হাত মিলায়। সে অনুভব করে ছেলেটা অন্যরকমভাবে হাতটা ধরেছে। তার একটু আজবই লাগে। সে হাত ছাড়িয়ে নেয়। ছেলেটা তার প্রশংসা করে, আপনার হাতটা খুব নরম। কথাটা শুনে মায়ের কপাল কুঁচকে যায়, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে হেসে বলে, থ্যাংক ইউ। এতে ছেলেটার সাহস বেড়ে যায়। সে মায়াকে পা থেকে মাথা পর্যন্ত দেখে আবার বলে, ভাগ্য খারাপ, আপনার সাথে আগে দেখা হয়নি। কেন? দেখা হলে আপনাকে ছাড়া অন্য কারো দিকে চোখে যেত না। এর ওপর একটি কোম্পানিকে সাফল্যের শীর্ষে নিয়ে গেছেন। বিউটি উইথ ব্রেইন। এত রেয়ার কম্বিনেশনকে হাতছাড়া করতে চায় কে বলুন? মায়া হাসি মুখে বলে, থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। এমন সময় মালা তাকে ডাক দেয়। ছেলেটার মুখে এক মুহূর্তের জন্য বিরক্তি আসে। তারপর সে হেসে মায়ের থেকে সময় নিয়ে যায় মালার কাছে। মায়াও হাসি মুখে তাকে বিদায় দেয়। ছেলেটা যাবার পরেই তার হাসি হাসি মুখটায় রাগ ছেয়ে যায়। সে আশেপাশে তাকে দেখতে পায় মেহেদি, আশরাফ, তন্নি ও জোহানের সাথে দাঁড়িয়ে গল্প করছে। সে দ্রুত যে মেহেদির পিঠে থাবা দেয়। মেহেদি লাফিয়ে ওঠে, তার হাতের জুসও পড়ে যায়। সে বলে, আমি আবার কি করলাম? তুই দেখে শুনে বোনের বিয়ে দিবি না? কি হলো? তন্নি জিজ্ঞেস করে। ওই ব্যাটার বিয়ে পরশু। সে আমার সাথে ফ্লার্ট করছিল। আমার নাকি হাত নরম। মাথা থেকে পা পর্যন্ত জঘন্যভাবে দেখে বলে, আমাকে আগে দেখলে নাকি? তার চোখই সরত না। আমার তো ওর তাকানো দেখে ঘিন ঘিন লাগছিল। মেহেদি হতভম্ব হয়ে বলে, কি বলিস? আদিল এমন করেছে? জোহান রাগান্বিত স্বরে বলে, আর তুমি এত সহজে ওকে যেতে দিয়েছ? আশরাফও তার সাথে তাল মেলায়। ওর তো একটা শিক্ষা পাওয়াই উচিত। সাহস কত ওর! তারা যেতে নিলে মায়া তাদের ডাক দেয়, এই বীরযোদ্ধারা ফেরত আসেন। মারতে হলে তো আমি তার মাথা ফাটাই দিতে পারতাম, কিন্তু এখানে যে তামাশা হতো ওইটার কি? তোমরা বিশ্বাস করেছো বলে কি যে কেউ করে নেবে? বিশেষ করে মালা তো ওকে ভালোবাসে। ওর নিজের ভালোবাসার মানুষের কথা না শুনে আমার কথা কেন শুনবে? এজন্যে আমি এত জলদি রিয়াক্ট করিনি। প্ল্যান বল। তন্নি মায়ের কথায় সায় দেয়। মেহেদি বলে, তুই ঠিক বলেছিস। বাবা তো জীবনেও মানবে না। তার ছোটবেলার বন্ধুর ছেলে বলে কথা। কিন্তু ছেলেটার নিয়ত যেহেতু এত খারাপ, সেহেতু আমার বোনের জীবন কোনোভাবেই নষ্ট করতে পারবো না। তুই শুধু বল কি করতে হবে। যা করার তা করবে তো ওই ছেলেটাই, যদি আমার ধারণা ঠিক হয়। আর যদি নিয়ত এতই খারাপ হয় তাহলে নিজেই বিয়েটা ভাঙবে। আমার কি মনে হয় জানিস? ওই বিয়েটা তোদের বিজনেসের জন্য করছে। আমি শিওর না, বাট ফিল হচ্ছে। যা ভালো হয় তাই কর, কিন্তু যেন এই ছেলের সাথে আমার বোনের বিয়ে না হয়। কাল পর্যন্ত তোর প্ল্যান কাজ না করলে আমি সরাসরি সবার সাথে কথা বলবো, ওকে? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দেয়। মেহেদি সেখান থেকে ভেতরে চলে যায়। তার মন মেজাজ খারাপ হয়েছে বোঝা যাচ্ছে। তার বোনের জীবন বলে কথা। মায়া ইশারা দিয়ে আশরাফকে তার সাথে যেতে বলে। আশরাফও তার পিছনে যায়। আদিল যে ভার্সিটিতে পড়েছিল সেখানে আমার এক কলিগ পড়তো। আমি ওকে ফোন দিয়ে দেখি কোনো ইনফরমেশন পাওয়া যায় নাকি। তন্নি বলে চলে যায়। মায়ের এসবে মাথা ব্যথা হয়ে গেছে। তার এখন আর কিছু ভালো লাগছিল না। হঠাৎ করে সবার খুশিটা শেষ হয়ে গেল, তাই সেও সেখান থেকে চলে যায়। হাঁটতে হাঁটতে আসে লেকের পাশে। যতদূর পর্যন্ত নজর যাচ্ছিল, পানিতে আকাশের রক্তিমা রাঙা প্রতিমা ছলছল করছিল।
সূর্য ডুবি ডুবি ভাবে ছিল। মায়া সেখানে একটি গাছের নিচে বসে। কিছু মুহূর্ত পেরোতেই জোহানও এসে বসে তার পাশে। তুমি এলে কেন? মায়া প্রশ্ন করে। বন্ধু কখনো বন্ধুকে একা ছাড়ে না। কে তোমার বন্ধু? তুমি। মায়া তার দিকে তাকায়, মৃদু হাসে। জোহান বলে, জায়গাটা আসলে সুন্দর, শান্তি আছে এখানে। লেকে নৌকা নিয়ে ঘোরা যায়। ঘুরতে যাবে? এই পাগল, এখন কিভাবে যাব? নৌকা দেখছো আশেপাশে? ঝামেলাটা যাক, তারপর ডান। তারপর নীরবতা কিছুক্ষণের। হঠাৎ জোহান তার গুনগুন করাটা নকল করে। সে হেসে তাকায় সামনের দিকে, নিজেও গুনগুন করে তাল মেলায় জোহানের সাথে। চোখ বন্ধ করে সুরের সাথে মেলায় তার মধুর কণ্ঠ। মন কেমনে স্মৃতি এসে মিলে দিল আজ ডানা, যেখানে জিরোনো মানা। হয়তো রঙিন খামের ভেতর সাদা কালো চিঠিখানা, হারিয়ে ফেলেছি ঠিকানা। সুখ পাখিদের গান থেমে গেছে, দূর আকাশে পাই দেখা। অসুখী গালে কার ছায়া পড়ে জেগে থাকে একলা। তার কণ্ঠ শুনতেই কিছু মুহূর্তের জন্য স্থির হয়ে পড়ে জোহান, যেন এক মিষ্টি বাতাস তাকে ছুঁয়ে গেল কেবল। সে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ের দিকে। সে শুনেছিল মায়ের গানের গলা সুন্দর, কিন্তু এতটা মধুর সে ভাবতেও পারেনি। তার কণ্ঠ যেন বৃষ্টি আসার পূর্বের মিষ্টি হাওয়ার ন্যায় মধুর। সূর্য লেকের জলের ভেতরে ডুবে যাচ্ছিল। সে সময় সে সূর্যি মামার মধুর রশ্মি ছুঁয়ে যায় লেকের পাড়ে বসা দুইজনকে। মায়া তাকায় জোহানের দিকে। জোহান এখনো অবাক দৃষ্টিতে তার দিকে দৃষ্টি আটকে রেখেছিল। চোখে চোখ পড়ে দুজনের। মিষ্টি মুহূর্তটায় তার বুকের ভেতর যেন ঝড় ওঠে আবারও।